প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে থিয়েটারিয়ান প্রযোজিত নাটক ডেথ অফ আ সেলসম্যান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে দৃশ্যকাব্য থিয়েটার প্রযোজিত নাটক ইডিপাস। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী মাসুদুর রহমানের একক চিত্রকলা প্রদর্শনী অন্তরে অন্তরিক্ষে। প্রদর্শনী চলবে 1 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। এই যে বিয়াটা তুমি করছো একটা কাবিন নামা হইছে না? তোমরা কয়টা টিপস দিছো কও? টিপসই কমসে কম 5-6টা তো হইব। কই কি হয়েছে কি চাচি, সুরজ ভাই আমারে ওই হ্যার বিয়ার প্রস্তাব লিয়া লাবণ্য গোবাইতে পাঠাইছিল। কি? হায় আল্লাহ গো, কালা শুনছো, আমার কপাল পুইরা গেছে গো আল্লাহ। উনি এমন মরার কান্দ শুরু করলো কে? 7 কিলোর একটি গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে পেলে বরাবরই আমার ভীষণ ভালো একটা সময় যায়। তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি মাশাআল্লাহ। আচ্ছা, এই সময়টা আমরা দেখছি তুমি ভীষণ ব্যস্ত, খুব বেশি ব্যস্ত সেটাও না, কিন্তু যেহেতু তুমি অনেক সিলেক্টিভ এবং সেই জায়গা থেকেই কাজ নির্বাচনের যে প্রভাব সেটা মনে হয় আমরা দেখতে পাচ্ছি। তো কাজ নিয়ে কথা বলবো, যেহেতু সামনেই এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী, 23 বছর পেরিয়ে এনটিভি 24 বছর পদার্পণ করেছে। এনটিভির সাথে তোমার বেশ কিছু কাজ হয়েছে। তো এই আনন্দঘন মুহূর্তে এনটিভিকে নিয়ে তোমার যদি কিছু বলবার থাকে। এনটিভি সবসময় আমার ভালোবাসার একটা জায়গা, আর আমি সবসময় মনে করি যে আমি এনটিভির পরিবারের একজন সদস্য। কারণ আমার প্রথম সেকেন্ড যে সিরিয়ালটা সেটা এনটিভিতে যেত ডুগডুগি। সো সেই কাজগুলোর মাধ্যমে না আমি শিখেছি প্রতিনিয়ত। মাসুদ সুজান ভাই তো খুব ধরে কাজ করে, তো আমার কাজে শেখার যে জায়গাটা ছিল প্রথম, তখন তো আমি চ্যানেলটা ধরেই বসে থাকতাম যে আমার কাজে অনিয়া যাচ্ছে। মানে আমার সেকেন্ড সিরিয়াল, 2টা সিরিয়াল পরপর যেত, তো ওই সিরিয়ালটা আমি খুব দেখতাম, আমার ফ্যামিলির সবাই বসে দেখতো প্রথম কাজ গেলে যেটা হয়। সো সেই জায়গা থেকে এনটিভির প্রতি আমার অনেক ভালোবাসার একটা কাজ করে, আবেগ আছে, একটা কানেকশন আছে। হ্যাঁ, আর আমার সবচেয়ে পছন্দের কাজগুলো এনটিভিতে অনিয়ার হয়েছে। সো ওইটাও আমার খুব ভালো লাগার জায়গা। সো এনটিভির এই পথ চলায় সবসময় আমি সাথে থাকতে চাই, আর এনটিভির জন্য অনেক অনেক শুভকামনার ভালোবাসা। নিঃসন্দেহে আমরাও আসলে তোমাকে বা তোমাদের মতো মানুষদেরকে সবসময় পাশে পেতে চাই, যেহেতু আমাদের যে কোনো আমন্ত্রণে তোমরা সাড়া দাও। আজকে এনটিভি নিমন্ত্রণে তুমি সাড়া দিয়ে এসেছো। ইংলিশম্যান যে নাটকটির কথা বলছিলাম, গত ঈদে প্রচারিত হলো এনটিভির পর্দায়। সেখানে মোশাররফ করিম ভাইয়ের সাথে তোমাকে আমরা দেখলাম একই স্ক্রিনে কাজ করতে। এর আগেও তো আসলে মোশাররফ করিম ভাইয়ের সাথে তোমার স্ক্রিন শেয়ার হয়েছে। এই জায়গাটা মানে ইংলিশম্যানটা তোমার কাছে কোথায় আলাদা ছিল? আমি যখন প্রথম গল্পটা শুনেছি, আমি আসলে এই বিষয়গুলোর সাথে রিলেট করিনি, বিকজ গ্রামের যে পরিবেশগুলোতে বড় হওয়া বা গ্রামের বিয়েগুলোতে যে ঘটনাগুলো ঘটে সেই জায়গাগুলোতে তো আসলে কম যাওয়া হয়েছে, অতটা জানি না।
তো গল্পটা যখন শুনেছি আমার কাছে খুব ইউনিক লেগেছে যে এই বিষয়গুলো আসলে এই গ্রামে ঘটতো, এই জিনিসটার সাথে আমি রিলেট করতে চেয়েছি। এরকম একটু গল্প আমি আগেও মোশাররফ ভাইয়ের কাছে শুনেছিলাম, ভাইয়া বলেছিল যে এই বিষয়গুলো না জানিস গ্রামে হয়। তো তখন যখন ভাইয়া সেটাকে আসলে স্ক্রিনের সামনে তুলে ধরছিল আমার কাছে খুব ভালো লেগেছিল যে আসলে প্রতিটা মানুষের ভিতরে এক একটা ক্যারেক্টার থাকে, আর যারা এই রোলটা প্লে করতো যে প্রতিটা বিয়ে বাড়িতে একটু করে ইংলিশ বলতে হবে, and তারা তো প্রপার ইংলিশটা পারে না, তখন ভুল ভাঙা 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 ইংলিশটা বলে, তখন ভুল হয়ে যায়, সেই ভুল থেকে যে এত ঝামেলার উৎপত্তি হয়। তো গল্পটা খুবই সুন্দর ছিল, যারা দেখেছে তারা হয়তো আমার কথার সাথে রিলেট করতে পারবে। সো আমার খুব ভালো লেগেছে গল্পটা শুনেই, তখনই আমি কানেক্ট করেছি, ওকে ফাইন, আমি এই কাজটা করতে চাই। আচ্ছা, গল্পটা শুনে তুমি রাজি হয়েছো কাজটি করবার জন্য, নাকি মোশাররফ করিম মানে এটা একটা ব্র্যান্ড তার জন্য রাজি হওয়া? 2 in 1 ভালো লাগে, দুইটা বিষয় যখন এক হয়ে যায় সেটা আরো ভালো লাগে। মোশাররফ ভাই আগে থেকেই কাজটা রেডি ছিল, আর গল্পটা আমরা পরে পেয়েছি, গল্পটা পেয়ে আরো ভালো লেগেছে যে না, আমি পছন্দের একটা গল্পে আবার পছন্দের মানুষের সাথে কাজটা করতে পারছি। তোমার কাজের জন্য আসলে কখন এত কাজ করো যে কোন কাজটি কোন চ্যানেলে অন এয়ার যাবে এটা আসলে বুঝে ওঠা বা আগে থেকে মনে করাটা বেশ কঠিন। তো সেক্ষেত্রে নিজের কাজগুলো কি দেখা হয়, সুযোগ পাও? সত্যি কথা যদি বলতে হয়, টেলিভিশনে বসে দেখার সুযোগটা খুবই কম হয়। সময় যাওয়ার পরে যখন আমরা ইউটিউবে পাই তখন ইউটিউবে বসে দেখা হয়। বাট যে জিনিসটা হয় এখন পর্যন্ত আমার বাসায় আমার মা চেষ্টা করে টেলিভিশনে বসেই ওই সময়ে দেখার। সো যখন আমি বাসায় থাকি মার সাথে হয়তো দেখা হয়, বাট সেটা খুবই কম। আচ্ছা, আর তোমার হাজবেন্ড সুব্রত দা? সে তো দেখেই না টিভিতে, দেখে সে মোবাইলেই বেশিরভাগ দেখে নেয় বা কম্পিউটারে বসে পড়ে তোমার দেখে। কাজের ফিডব্যাক তুমি কার কাছ থেকে বেশি পাও? ধরো পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, মানে সমালোচক কে তোমার কাজে? আমার বড় বোন আর হচ্ছে মা। আচ্ছা, ভালো বলে না খারাপটা বেশি বলে? যখন যেটা হয় সেটা ডাইরেক্ট বলে যে এটা কেন করেছো, এটা এইভাবে কেন ডেলিভারি হলো, এখানে তো তোমার এই ড্রেসটা পরা ঠিক হয়নি। ভালোটাকে ভালো বলে, যেটা ভালো লাগে এটা ঠিক ছিল, ভালোটা কম প্রকাশ করে, খারাপটা বেশি প্রকাশ করে যে এটা আরো ঠিক করা দরকার ছিল। কারণ হয় কি যে সমালোচনা না করলে আমি পছন্দ করি এই জিনিসটা, এটা শুধু আমার ফ্যামিলি না, বাইরের কেউ হ্যাঁ যদি সেটা করে আমি পিক করার চেষ্টা করি। কারণ হয় না যে একটা সময় পরে সবাই না খারাপটা বলতে চায় না, ভালো হয়েছে, খারাপটাকেও বলে যায়। সো ওই জিনিসটা করলে না আসলে শিখার জায়গাটা কমে যায়। সো যখন সমালোচনা করে তখন শিখার জায়গাটা অনেক বেশি থাকে। এবার বলো তোমার সাম্প্রতিক কাজগুলো নিয়ে, দুটো ধারাবাহিকে কাজ করছে, তো দুটো ধারাবাহিকে প্যারালালি কাজ করতে গেলে একটু কি সমস্যা বলে মনে হয় কি না, দুটো ক্যারেক্টারকে ধারণ করা এবং সেটা ডেলিভার করা? না, শুটিং আসলে ডেটগুলো ওইভাবে দেওয়া থাকে, একটা গ্যাপিং থাকে না, আগে সেই সুযোগটাও পেতাম না। তো এখন মনে হলো যে না, একটু দরকার, বিকজ এইভাবে আসলে কাজ করলে কোনোটার সাথে রিলেট করা যায় না নিজেকে চরিত্রগুলোর সাথে, কোয়ালিটিটা ভালো হয় না। সো এখন আমি সেই কোয়ালিটি মেনটেনেই বেশি ফোকাস করছি। আর আমি যেহেতু ধারাবাহিকটাকে লম্বা সময় ধরে করা যায়, আমার সেই জিনিসটা ভালো লাগে, একটা ক্যারেক্টার লং টাইম থাকা যায়। সো সেই জায়গা থেকে না ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকে যাই, যখন আমি ওই শুটিং জোনে চলে যাই আমার ক্যারেক্টারটা পুরোপুরি আমার মধ্যে চলে আসে। সো এই ক্ষেত্রে একটু সমস্যা কম হয়। আচ্ছা, কোন কোন ধারাবাহিকে এখন কাজ করছো? রূপনগর একটা যাচ্ছে প্রতিদিনের ধারাবাহিক, আর হচ্ছে মাথা গরম ফ্যামিলি যাচ্ছে একটা। দুটোতে তোমার চরিত্রটা কেমন? একদমই ডিফারেন্ট, একদমই। একটাতে আমি খুবই চঞ্চল, যে হচ্ছে প্রতিবাদী চঞ্চল, কাউকে তোয়াক্কা করে না। আর আরেকটাই আমি খুবই ধার্মিক, খুবই শান্ত, এন্ড আমি আমার বুদ্ধিমত্তায় সবসময় কাজ করেছি। অপোজিট ক্যারেক্টার, একদমই অপোজিট। মানে একটাতে আমি হচ্ছে ধরো যে গাছে উঠছি, একদম চঞ্চলতায় দৌড়ে সবকিছু করছি, গ্রামের সবাইকে আমি খুব উত্তপ্ত করছি। আর আরেকটা আমি বাড়ি থেকে কম বের হতে চাই, মানে ইন্ট্রোভার্ট একটা ক্যারেক্টার, বাট সে তার মতো করে আসলে প্রতিবাদী, অ্যান্ড সে চায় যে প্রত্যেকটা মানুষ জীবনে ভালো থাকুক, ভালো পথে। কিউট ছাত্র নিয়ে একটু কথা বলতে চাই। আমি কিউট ছাত্রের ট্রেলারটা দেখছিলাম আর ভাবছিলাম যে তোমার সাথে এত অ্যাকিউরেট কিউট ছাত্রী করবার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? খুব ভালো ছিল, নিজেকে রিলেট করতে হয়েছে যে আমি ছাত্রী, হ্যাঁ আমি ছাত্রী, অ্যান্ড টিচারের সাথে ওই বিষয়গুলো কানেক্ট করাতে কিছুটা টাফ ছিল। বাট আমার ছোট ভাই যে ছিল কিউট ছাত্রীতে,
ও খুবই অ্যাক্টিভ ছিল, খুবই ভালো মানে অ্যাক্টিং করে এতটুকু বাচ্চা মাশাআল্লাহ। সো অনেক দুষ্টমির ছলে কাজটা শেষ হয়েছে অ্যান্ড স্ক্রিনে দেখতেও ভালো লেগেছে পরে। তোমাকে মানে এটা বিশ্বাসযোগ্যতা আমরা অর্জন করেছি যে স্বর্ণলতা একজন কিউট ছাত্রী। কিউটটাকে আমি রিলেট করতে পেরেছি বিকজ অফ এই যে তোমার সাথে দেখা হলে বা মানে যেই হয় সবার আগে বলেছি তো অনেক কিউট Cute লাগছে। সো ওই জিনিসটা আমার মধ্যে আছে ভিতরে, আমার ইজি হয়েছে। আচ্ছা, এই যে শুরুতে বলছিলাম না যে তুমি, আমি এটা আমার চোখে পড়েছে যে তুমি এখন খুব র্যান্ডম কাজ করছো না, না। খুব বেছে কাজ করছো, বুঝে কাজ করছো। না হলে দুটা চরিত্র দুই রকম, এই ধরনের দুটো ধারাবাহিকে কাজ করা এখনকার সময়ে এসে মোটামুটি অসম্ভব। তো সেই জায়গা থেকে এত বেছে কাজ করতে গেলে কাজের সংখ্যা তো কমে যায়, যেহেতু জীবিকা এটা, তো সেখানে তো একটা প্রভাব পড়ে। এই জায়গাটা আসলে তুমি কিভাবে ভাবো, কিভাবে ম্যানেজ করো? আমি যেটা করেছি, আমি এটা আমার ভালোবাসার জায়গায় রেখেছি, জীবিকার জায়গায় পরিপূর্ণভাবে রাখিনি। আচ্ছা, তো এর জন্য আমার একটু মানে এই জিনিসটা ঝামেলা হয় না, কিন্তু আমি এটা ছেড়েও থাকতে পারবো না, কারণ আমি এতটা সময় দিয়েছি আমার ভালোবাসার জায়গা। তো আমি আমার একটা সংগঠন আছে, সেখানে সময় দিচ্ছি। সব কিছুর পর আমার মনে হয়েছে যে আমি যে কাজগুলো করব সেগুলো একদম কোয়ালিটিফুল হোক, সংখ্যায় কম হোক। সবসময় হয়ে ওঠে না, সেটা তুমিও জানো যে আমরা একভাবে আসলে সেট হয়ে যাই, সেটে গিয়ে সব কিছু ওইভাবে প্রপার থাকে না। বাট আমি আমার জায়গা থেকে আসলে চেষ্টাটা চালাচ্ছি। সেটাই, এটা চেষ্টা চালিয়ে যাও। এটার ফল আজকে না হোক, 2 বছর পরে হোক কিংবা 15 বছর পরে হোক, সেটার ফল তুমি অবশ্যই পাবে। বিশ্বকাপ চলছে, আমি জানি তুমি আর্জেন্টিনার সাপোর্টার। একরকম, যেহেতু আমি নিজেও আর্জেন্টিনার সাপোর্টার, তো একরকম ভালোবাসার জায়গা, ভালোবাসার টান আমরা আর্জেন্টিনার জন্য অনুভব করি। তুমি কবে থেকে আর্জেন্টিনার সাপোর্ট করো? এটা না, এটা কঠিন প্রশ্ন। মানে কবে থেকে সাপোর্ট করি আমিও বলতে পারবো না, বিকজ আমার যেটা হয়েছে, ছোট থেকে যখন বড় হয়েছি বাসার ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বার্স দেখেছি আর্জেন্টিনার সাপোর্টার। অ্যান্ড মোস্ট ফ্যাক্ট যেটা ছিল আমার কাছে, আমার বাবা আর্জেন্টিনার সাপোর্টার। অ্যান্ড আমি ছোট থেকে এই জিনিসটা ধারণ করেছিলাম যে বাবা যেটা করবে সেটা বেস্ট, অ্যান্ড বাবা ভুল কিছু করতে পারে না, আচ্ছা, বাবা আচ্ছা। ভুল কিছু সাপোর্ট করবে না। সো ওই জায়গা থেকে আমার আর্জেন্টিনা সাপোর্ট করা ছোটবেলায়। অ্যান্ড দেন যখন একটু বড় হলাম, আমরা তো আসলে ম্যারাডোনাকে পাইনি, বাবার মুখে শুনেছি সবসময়, কিন্তু আমরা মেসিকে পেয়েছি। মেসিকে পেয়েছি। সো মেসির খেলা দেখার পর থেকে তো এখানে আর কোনো প্রশ্নই আসে না, খেলা কেন আমি দেখা করবো হয়, না। সবগুলো খেলা দেখা হয় না, হ্যাঁ। শুধু আর্জেন্টিনার খেলা যখন থাকে তখন দেখা হয়। আর্জেন্টিনা আর ব্রাজিলটা মিস করা হয় না, আর এবার যেটা করছি স্পেন আর জার্মানিটাও আমি মিস করছি না। এই যে তুমি বলছিলে না যে ব্রাজিলের খেলাটা দেখা হয়, তার মানে কি আমরা হচ্ছে অ্যান্টি ব্রাজিল। ব্রাজিল এটা বাই ব্লাড হয়ে যায়, জানো। ব্রাজিল সাপোর্টারদের সাথে কি একটু ঝগড়া, একটু বিদ্বেষ, একটু খুনসুটি বিষয়গুলো হয় কিনা? অবশ্যই। যেটা হয়েছে এবার, যে আমাদের বাসায় তো বললাম যে ব্রাজিলের সাপোর্টার কম, তো একজন ছিল, সে ছোট মানুষ, আমার মামাতো ভাই, ও একাই ব্রাজিলে ছিল। তো আমরা সবাই আর্জেন্টিনা যখন ওকে ধরতাম, ও পেরে উঠতো না। তারপর আমি যেটা করেছি, ওকে বুঝিয়ে বললাম যে আমি তোমাকে এটা দিব, আমি তোমাকে নাম লেখা জার্সি দিচ্ছি আর্জেন্টিনা, সব কিছু বুঝিয়ে টুঝিয়ে ওকেও আমরা আর্জেন্টিনায় নিয়ে এসেছি এবারে। সো এই ঝগড়া করার মানুষটা ফ্যামিলিতে কমে গিয়েছে, বাট বাইরে তো প্রতিনিয়ত হচ্ছে, যেখানেই যাচ্ছে এখন এই উন্মাদনায় থাকছি। তুমি যেহেতু উপস্থাপনা দিয়ে শুরু করেছো, আমি জানি যে উপস্থাপনার অফার তুমি পাও, সেটা তুমি অ্যাভয়েড করো কি ইচ্ছাকৃতভাবে? কাজ করতে চাও না, ইচ্ছে করে না, না তাতে বলে ম্যাচ করে না, কি রিজন? এখন যেটা হয়েছে যে আমি যেমন নাটকটা একদম টানা করেছি, সো নাটকটার মধ্যে অনেক ইনভলভনেস ছিল। সো এখন উপস্থাপনা আসে, বাট আমি টানা করতে চাই না, বিকজ আমি সবসময় না আসলে উপস্থাপনার স্ক্রিন থাকতে চাই না, বিশেষ কাজগুলোতে থাকতে চাই, যাতে কানেক্ট করতে পারি। আমি আসলে রেগুলার উপস্থাপনায় দেখতে চাই না এখন। উপস্থাপক হতে চাও না, পুরো দস্তুর। কিন্তু দেশের বাইরে তো শো করে আসলে কিছুদিন আগে তুমি, এবং লাস্ট অস্ট্রেলিয়া গিয়েছিলে, তো সেখানে কি ঘুরতে যাওয়া হচ্ছিল না কাজের জন্য যাওয়া হচ্ছিল? 2 in 1 বলবো আমি এখানেও, বিকজ আমার ফ্রেন্ডদের সাথে প্ল্যানিং ছিল, তো ওইটার সাথে একটা নাটকেরও ওরা যখন কানেক্ট করেছে তখন আমি দুইটাকে একসাথে জয়েন করে ফেলেছিলাম। সো আমি ঘুরে তারপর শুটিং করে তারপর দেশে এসেছি। ঘুরতে ভীষণ পছন্দ করো তুমি। আচ্ছা, আমরা এই যে বলি যে মিডিয়া অঙ্গনে বা কাজের ক্ষেত্রে বন্ধু হয় না,
কিন্তু তোমাকে আমি দেখেছি যে তোমার যারা কলিগ তাদের সাথে তোমার বন্ধুত্বটা বেশ চোখে পড়ার মতন, ভালো লাগে আমার, এটা ভীষণ ভালো লাগে। তুমি কতটা এনজয় করো বা এই ব্যাপারটা আসলে তুমি অনুভব করো কিনা যে কাজের জায়গাতে বন্ধুত্ব হয় না? এটা সত্য, মানে কাজের জায়গাতে বন্ধুত্ব হয় না, কিন্তু আমি না এটা একটা সময় পর্যন্ত বলতাম কেন হবে না, কিন্তু একটা সময়ের পর আমিও রিলেট করেছি আসলে হয় না। কিন্তু হয় কি যে আমি জানি না, আমি যাদের সাথে মিশি আমার সাথে হয়তো ওরা মিশতে একটা পজিটিভ অরাই থাকে, একদম। সো ওরা সবসময় আমার সাথে কানেক্ট করে। সো আমার কাছে যারা আসে আমি সেই সার্কেলটার সাথে থাকি মিলেমিশে। আমি কোনো ঝামেলায় থাকি না, সো আমার সাথে ঝামেলাগুলো কম হয়, আমি সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারি। স্বর্ণলতাকে আমরা কি হিসেবে দেখতে পাবো? একজন বিজনেস ওম্যান হিসেবে দেখবো, এন্টারপ্রেনার হিসেবে দেখবো, নাকি একদম পুরো দস্তুর একজন অভিনয় শিল্পী হিসেবেই দেখবো? কি হিসেবে দেখবো? আচ্ছা, এখানে আমি না দুইটা জায়গায় চাই। আমি নিজেকে একজন এন্টারপ্রেনার হিসেবেও দেখতে চাই, পাশাপাশি আমি অভিনয়ের জায়গাটায় কিছু ভালো কাজ করে যেতে চাই, যেটা আসলে যখন আমি থাকবো না তখন আমাকে সবাই মনে করবে। সো দুইটা জায়গায় থাকতে ধরো চাই। যখন তুমি কোনো সেলিব্রিটিদের সাথে তুমি নিজেও তারকা এখন, কিন্তু যখন অনেক বড় তারকাদের সাথে কাজ করতে চাও, তাদের কাছ থেকে পাওয়া তোমার জন্য সবচেয়ে বেস্ট কমপ্লিমেন্ট যদি জানতে চাই, কোনটা ছিল? কোনটা তোমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে তোমার কাজ সম্পর্কে? আমার সাথে যারা আসলে আমি খুব সিনিয়রদের সাথে যখন কাজ করেছি, সবাই আমাকে একটা কথা সবসময় বলেছে, আমি অনেক ধৈর্যশীল। আচ্ছা। সো আমার ওটার পর আমি কানেক্ট করেছি, হ্যাঁ আসলে ধৈর্যের সাথে থাকলে অনেক কিছুই পসিবল। আমি Okay. সবসময় নিজের মধ্যে ধৈর্যটা রাখতে চাই, বাট সবসময় হয়ে ওঠে হয়ে না, ওঠে না, হ্যাঁ। ওঠে না। বাট আমি অনেকেই আমার সিনিয়র যারা আমার সাথে ইয়ে করেছে আমাকে সবাই বলেছে তুমি অনেক লক্ষ্মী আর ধৈর্যশীল। এই জিনিসটা সবসময় নিজের মধ্যে রাখবো। আসলে তোমার চেহারার মধ্যে লক্ষ্মী লক্ষ্মী একটা ব্যাপার আছে, কিন্তু সিনেমায় দেখবো আমরা তোমাকে কখনো? হয়ে যেতে পারে হয়তো আচ্ছা। ভেরি সুন বা Okay. বছরখানি। তার মানে প্ল্যান চলছে। অনেক অনেক শুভকামনা রইল স্বর্ণলতা, সবসময় যেমনটা থাকে, তুমি ভীষণ মিষ্টি এবং ভালো মনের একজন মানুষ, এটা আমাকে একটা ভালো ফিলিং দেয়। তুমি সুতরাং আমাকে অনেক ভালোবাসো, যেটা আসলে বোঝা যায় না, যে ওই অরাটা চলে আসে। সো আমি সবসময় তোমার সাথে আড্ডা দিয়ে খুব আনন্দ পাই। আমার ভীষণ ভালো লাগে। খুব ভালো থেকো, ভালো ভালো কাজের সাথে থেকো, তোমার উন্নতি সফলতা আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। অনেক দোয়া, শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থেকো। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।